হাড় কাঁপানো শীতের কবলে গোটা দেশ, বিপর্যস্ত উত্তরের জনপদ, ঠান্ডাজনিত রোগের সঙ্গে ভয় বাড়াচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে পদ্মা সেতু প্রকল্পে 2টি স্বাস্থ্যকেন্দ্র, 24 ঘন্টা আবাসিক সুবিধা, কোভিড পরীক্ষা ছাড়া বিদেশিদের যোগদান নয়। আবারও কঠিন লকডাউনে ব্রিটেনের বিভিন্ন শহর, নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে ইউরোপের একের পর এক দেশের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা। ডেমু ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট, শর্ত ভেঙে 90 দেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয় কাজ, 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। ভোরের সময় সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীত। হিমেল হাওয়ার প্রভাবে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। শীতের তীব্রতা বাড়ায় কষ্টের মাত্রা বাড়ছে উত্তরের শীতার্ত জনপদ রংপুরে। সূর্যের সামান্য উত্তাপে দিন কাটলেও রাতের বেলা জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ ও তরিকুল ইসলাম। মধ্য আকাশ থেকে সূর্য কিছুটা হেলে পড়লেই কনকনে বাতাস অস্থিতে কাঁপন ধরিয়ে দেয়। গনগনে আগুনই ভরসা গরিব মানুষের। শহরের বস্তি থেকে পাড়াগাঁয়ের ছোট্ট বাজারে কুণ্ডুলি পাকিয়ে আগুন তাপানোর একই দৃশ্য। পিঠা ও চায়ের দোকানে জবুথবু মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। হাত পা কম্বল তলে রাখা যায় না, এত ঠান্ডা। আমরা আগুন পরেও ঠান্ডা ক্লিয়ার করতে পারতেছি না, এত ঠান্ডা লাগতেছে। ঠান্ডা বাতাস আসে, বাতাসের কারণে ঠান্ডার কারণে থাকা যাচ্ছে না। হাসপাতালগুলো ভরে উঠেছে সর্দি কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের পদভারে। উত্তরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রংপুর মেডিকেলের 42 শয্যার শিশু ওয়ার্ডে 84টি শিশু চিকিৎসা পেলেও স্থান না পেয়ে ফিরে গেছে দ্বিগুণ রোগী। সমস্যা আপনার নিউমোনিয়া পেটত থাকাতে হচ্ছে, তারপর শ্বাসকষ্ট, সর্দি, বুকের সমস্যা, নিঃশ্বাস নিতে, পাতলা পায়খানা করে, বমি করে। একটা বিডে অন্তত 2টা করে বাচ্চা থাকার কোনো পরিবেশ একেবারেই কম। তাপমাত্রা কিছুটা বাড়লেও তীব্রতা কমেনি। সামনের 2-1 দিনে কিছুটা কমলেও তারপর আবারও একই রকম মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা যে প্রকোপটা ছিল গতকাল পর্যন্ত সেটা আজকে কিছুটা প্রশমিত হচ্ছে এবং এটা আগামী আরও কয়েকটা দিন এভাবে প্রশমিত হতে থাকবে বা এই অবস্থায় থাকবে। তবে এ মাসের শেষ সপ্তাহের দিকে, দ্যাট মিনস 25-26 তারিখের পরে হয়তো বা আরেকটা মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা আমরা করতেছি। সরকারি বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের কথা বলা হলেও এখনও তা না পাওয়ার কথা বলছেন বেশিরভাগ দরিদ্র মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। একদিকে শীত, অন্যদিকে করোনা, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণের ভয় থেকেও অভিভাবকদের অনেকেই সন্তানদের হাসপাতালে নিয়ে আসছেন। এদিকে 2-1 দিনের মধ্যেই শীত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিশু হাসপাতালে ভিড়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগবালাই বেড়েছে শিশুদের। শ্বাসকষ্ট, সর্দি কাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। খালি পায়ে ফ্লোরে হাঁটে, ঠান্ডা লাগছে, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছি। আর সকালবেলা ওষুধ যেগুলো দিচ্ছে ওগুলো খাওয়ানোর আগে সন্ধ্যার সময় খাওয়াবো, 2টা খাওয়াইছি, তারপরে কফ সার্চ। গাড়িতে জার্নিং হয়েছে, পানি চেঞ্জ হয়েছে, সে কারণে একটু ঠান্ডা লেগে গেছিল। আগের চেয়ে 2 থেকে 3 গুণ বেড়েছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, শিশু ও নবজাতকদের উষ্ণ পরিবেশে রাখতে হবে। অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের তো আমাদেরকে করোনার কথা মাথা রাখতেই হচ্ছে, সাথে হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া যেগুলো আমরা বলি বা শ্বাসকষ্ট এবং ডায়রিয়া, যে কোল্ড ডায়রিয়া যেটা বলি, সেটার আক্রান্তের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে বলি, উষ্ণ আরামদায়ক কাপড় ব্যবহার করতে বলি এবং ধুলাবাড়িতে যাতে বাচ্চারা খেলাধুলা না করে সেটা প্রিভেনশন করতে বলি। শিশুদের পাশাপাশি এই শীতে বড়দের শ্বাসকষ্টজনিত সমস্যাও প্রকট হচ্ছে। যক্ষা ও অ্যাজমার সঙ্গে যোগ হয়েছে কোভিড-19। এতে দেখা দিচ্ছে বাড়তি শঙ্কা। যক্ষা রোগীর কোভিড টেস্ট করেও পাচ্ছি যে কোভিডও পজিটিভ। এই দুটি নিয়ে আমরা অবশ্যই হলো চিন্তার কারণ। আমার এখানে শ্বাসকষ্ট প্রথম দিকে একটু হালকা ছিল, তারপর প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার কারণে এবং আমার রুমে সবসময় একটা করে
অক্সিজেন সিলিন্ডার থাকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2-1 দিনের মধ্যে শীত কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এখনো কুয়াশাটা থাকবে, হালকা বাতাস, এই বাতাস কনকনের জন্য জনজীবন বিপর্যয় হচ্ছে। এই টেম্পারেচারটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসতেছে, এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে স্বাভাবিক টেম্পারেচার আসবে। তবে এই মাসের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দিনের মতোই রাতেও শিশু রোগীদের উপস্থিতি বেশি দেখা যায় শিশু হাসপাতালে। ঠান্ডায় রোগবালাই থেকে বাঁচতে কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এমআর আমিনের রিপোর্টে বিস্তারিত। বাবার কোলে ছটফট করছে 17 মাসের আনাস। রোববার সকাল থেকে বমি করছিল শিশুটি। নরসিংদী চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেয় ঢাকার শিশু হাসপাতালে। রাত 1টায় পৌঁছে ভর্তি করাতে ছুটোছুটি করছে আনাসের পরিবার। তো ও সকাল থেকে বারবার বমি করতেছিল, তো নরসিংদী থেকে ডাক্তার দেখানোর পর ওরা বললো যে এটা ঢাকা শিশু মেডিকেলে নিয়ে গেলে ভালো হবে আর কি। ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে শিশু হাসপাতালে। এইসব রোগীর বেশিরভাগই শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। নারায়ণগঞ্জ থেকে আসছে, আমাদের বাবু 8টার দিকে হয়েছে, হওয়ার পর থেকে ওর ঠান্ডা হিচকি শুরু হয়েছে। ওইখানে হসপিটালে রাখিনি, পরে ঢাকা শিশু হসপিটালে ঠান্ডাজনিত সমস্যার কারণে নিয়ে আসছে। বাচ্চার পেটে ব্যথা আছে, এই জন্য বাবুরে নিয়ে আইছি। ওষুধ খাওয়াইছি, তবুও ভালো হলো না। ঠান্ডা লাগছে, শ্বাসকষ্ট, দম ছাড়তে পারে না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। গেল 24 ঘন্টায় শীতজনিত রোগী বেশি আসার কথা জানান শিশু হাসপাতালের চিকিৎসক। শিশুদের খাওয়া ও পরিচর্যায় কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। বেশি ঠান্ডা পড়লে ঠান্ডা পানি না খাইয়ে কুসুম গরম পানি খাওয়ালে ভালো। এছাড়াও অল্প ঠান্ডা লাগলে লেবু পানি খেতে পারে, গরম মধু পানি খেতে পারে, অথবা তারা বাসায় বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে। করোনা মহামারীর মধ্যে শীতজনিত রোগের ব্যাপারে বাড়তি সতর্কতার তাগিদ তাদের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে রাতেও রাজশাহীর পুরনো গরম কাপড়ের দোকানে ভিড় করেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। শীত জেকে বসায় দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট থাকে এসব দোকান। শীত বাড়ায় বিক্রি বেড়েছে বলে জানান দোকানিরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। ভোরে কুয়াশার চাদরে ঢাকা থাকছে নগর। দিনভর ধোঁয়াশে আকাশে সূর্যের উঁকিঝুঁকি। পৌষের শুরু থেকেই হিম বাতাস বাড়িয়েছে কনকনে শীত। আবহাওয়া অফিস বলছে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন অবস্থায় রাজশাহীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষরা। শীত নিবারণের ন্যূনতম গরম কাপড় না থাকায় দুর্ভোগে পড়েছে এসব মানুষেরা। তাতে গরম কাপড় কিনতে ভিড় করছেন ফুটপাত ও ভ্যানে ফেরি করা পুরনো কাপড়ের দোকানগুলোতে। পুঙ্গ মানুষ, আমরা টাকা পয়সা নাই, শীতের কাপড়ও কিনতে পারিনি। গরিব মানুষ, ছাদে আকাশের তলে পড়ে থাকি। নগরীর গণকপাড়া নিউ মার্কেট রোড ও রেলগেটের ফুটপাতে পাওয়া যাচ্ছে স্বল্প দামে নতুন পুরাতন কাপড়। শীতের কাপড় কিনতে রাত পর্যন্ত ভিড় করেন নগরের নিম্ন আয়ের মানুষেরা। বড় বড় শপিং মলের চেয়ে এখানে শীতের পোশাকের সমাহারটা বেশি এবং অনেক জিনিস পাওয়া যায় খুব অল্প রেটে। আমরা ভালো কোয়ালিটিও খারাপ না, ভালো কোয়ালিটি বাচ্চাদেরকে দিতে পারছি, এই জন্য আমরা এখানে রাস্তা ধারে নিচ্ছি। অভিজাত মার্কেটগুলোতে তো সব আর সাথে কেনার মতো ক্ষমতা নাই। বিক্রেতারা জানান শীতের প্রকোপ বাড়তে থাকায় ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। শীতটা বাড়ার কারণে ক্রেতারা আসছে, কেনাকাটা করছে। শীত আগের তুলনায় বেশি, এই কারণে অ্যাভেলেবল কাস্টমার আছে। এবারের শীতে শনিবার রাজশাহীতে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক সমরাস্ত্র যোগ করে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজেদের যোগ্য করে তুললেও বাংলাদেশে একদিন যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করতে পারে। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে বিমান বাহিনীর সক্ষমতা দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিকবিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা।
কঠোর পরিশ্রম আর নিয়মতান্ত্রিক চর্চায় বিমান বাহিনীর এক একজন অফিসার প্রস্তুত হন দেশমাতৃকা রক্ষায়। যশোরে এমনই এক নবীন ব্যাচ সম্পন্ন করল তাদের দীর্ঘমেয়াদী মৌলিক প্রশিক্ষণ। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এই অনুষ্ঠানে ৭৭তম বিমান বাহিনী একাডেমি কোর্স সম্পন্ন করা অফিসারদের সম্মানসূচক তরবারি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন বিমান বাহিনী প্রধান। মনোজ্ঞ ফ্লাইং পাসে প্রতিরক্ষা মন্ত্রীকে সম্মান জানায় নবীন বিমান কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, কাজে প্রযুক্তি ভিত্তিক একটি বাহিনী গড়ে উঠুক তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। বিমান বাহিনীতে সদ্য সংযুক্ত নতুন ক্যাডেটদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তোমরাই আমার ৪১ শেষ সৈনিক, সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে। একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। উদ্ভাবনী ক্ষমতা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থার জন্য করোনাকালে বিমান বাহিনী নতুন দৃষ্টান্ত গড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীকে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে মিলিটারি ডেন্টাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান এ কথা বলেন। এ সময় ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর অতীতের যে কোনো সময়ের চেয়ে পেশাদার, তাই কুচক্রী মহলের সব গুজবের ঊর্ধ্বে নিজেদের দায়িত্ব পালন করবে সেনা সদস্যরা। কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা, রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ শফিনুল ইসলাম। গতকাল সকালে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখন কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই কাজটিকে আমরা এই সীমান্ত হত্যাটাকে যেন শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন ওনারা অবৈধভাবে বর্ডার পার না হন। সীমান্তবর্তী এলাকায় যেসব জনপ্রতিনিধি আছেন ওনাদের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যেন অবৈধভাবে সীমান্তে অতিক্রম করা বা অন্য কোনো সীমান্ত অপরাধে জড়িত না হয়ে পড়েন। সত্য বলার অপরাধে বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে শোকজ করা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে ওঠে। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। একই সঙ্গে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, বিশিষ্ট এই নাগরিকদের
কেউ কেউ ইসিকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন। তা না পেরে কমিশনের ওপর ক্ষুব্ধ তারা। গতকাল এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনারও, যদিও বিষয়টি রাষ্ট্রপতির কাছে বিবেচনাধীন আছে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না, এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধীজনদের জন্য এটা বিবেচনা প্রসূত নয়। ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন, সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই। তারা যে অভিযোগ করেছে এটা কতটা যৌক্তিক স্যার? বললাম তো বাবা, রাষ্ট্রপতির কাছে পেন্ডিং থাকলে সেটা দিয়ে কথা অভিযোগটা নিয়ে স্যার একটু যদি বলবো না কথা বাবা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা ৫,০০০-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন ৪,২০০ দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির ৯৮০ জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় ৪০০ চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় ২২০০ শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন ৩,০০০ দেশীয় শ্রমিকের পাশাপাশি ৭০০ চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে ২৪ ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে, এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি ১০০-২০০ শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় ২টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক ৪ জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গতকাল নতুন করে শনাক্ত হয়েছেন ১,১৫৩ জন। একদিনে মারা গেছেন ৩৮ জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,২৮০ জনে। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৩১৬ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০,৭৫,৬৮০ জনের। ২৪ ঘন্টায় নমুনা শনাক্ত হয়েছেন ১,২৫৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,৭১৩ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,২৮০ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৩৭,৫২৭ জন। ভারতের সেরাম ইনস্টিটিউটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান নোভাভ্যাক্স থেকেও করোনার ভ্যাকসিন আনা হবে। সময় সংবাদে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আরও ভ্যাকসিন আনতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে কেমন দামে আনা হচ্ছে তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত দেখুন আমারই করা একটি রিপোর্টে। করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে বেশ কয়েকটি দেশে। বাংলাদেশ এখনও আছে অপেক্ষায়। তবে বাজারে ভ্যাকসিন আসলে তা যেন বাংলাদেশও পায় সে বিষয়টি নিশ্চিত করেছে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আগেই চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তির আওতায় সরকারের জন্য ৩ কোটি ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি। সিরাম ইনস্টিটিউট থেকে আনা ভ্যাকসিন সরকার দিবে বিনামূল্যে। কত দামে এই ভ্যাকসিনগুলো কেনা হচ্ছে সে প্রশ্ন আছে অনেকেরই। আমরা চাই যে এটা কার্যকর ভ্যাকসিন, যদি আমাদের কাজ হবে সেই ভ্যাকসিন স্বল্প মূল্যে হলে ভালো হয়। দাম সীমিত রাখা দরকার,
এবং সবাই পাক ভ্যাকসিনটা সবার উপকার হোক, ভ্যাকসিন যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। বেক্সিমকো আনবে আলাদাভাবে 10 লাখ ডোজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাইরেও অন্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন আনতেও চলছে জোর চেষ্টা। যেহেতু মডার্না এবং ফাইজার আনার কোনো সুযোগ নেই, যেহেতু কোল্ড চেইনের জন্য আমরা দেখেছি এটা মাস ভ্যাকসিনেশন দেওয়া সম্ভব না। সো বেসিক্যালি আমরা 3 কোটি ডোজ এটা সরকারের জন্য আনছে এবং এটা আমরা ঠিক করেছি সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড ভ্যাকসিনটা, এটার অল্টারনেট হিসেবে নোভাভ্যাক্সটা রাখা হয়েছে, ইউএসএ নোভাভ্যাক্স। তবে অক্সফোর্ডের ভ্যাকসিন মডার্না ফাইজারের চেয়ে অনেক কম মূল্যেই আনছে সরকার। সরকারের জন্য আমরা যে 3 কোটিটা আনছি এটা হচ্ছে আপনার একটা অনেক কম প্রাইসে, ইটস $4 আছে, এটা আরও কমতে পারে। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে কিনবে ওদের সাথে এগ্রিমেন্টটা হয়েছে সেই দামেই আমাদেরকে দিবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই দেশে আসবে করোনার ভ্যাকসিন। প্রতি লটে আসবে 50 লাখ ডোজ, যা দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। প্রায়োরিটি লিস্ট করেছে যা কারা কারা পাবে। ইউকের অ্যাপ্রুভালের পরে সরকার নিয়ে আসতে বলতে পারে, অর্ডার দিতে পারে। আমাদের ধারণা যে বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের এখানে ভ্যাকসিন চলে আসা উচিত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও কঠিন লকডাউনের মুখোমুখি লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর। গতকাল থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত লকডাউনের প্রাথমিক ঘোষণা এলেও মেয়াদ আরও বাড়তে পারে। এদিকে ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটেন জুড়ে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বড়দিন সামনে রেখে আবারও লকডাউন লন্ডন সহ বিভিন্ন শহর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য লকডাউনের প্রথম দিন থেকে সতর্ক অবস্থায় বরিস জনসনের সরকার। ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে নতুন করে জারি হওয়া এই লকডাউনের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছে আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে, মানুষ হাহাকার। ঠিক লাগে না ওই সব, এটা ভালো নয় তো। লকডাউন যখন এভরিথিং শাটডাউন। এর মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল, তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডেমু ট্রেন মেরামতের নামে হরিলুট। 2 লাখ টাকার দামের যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে 8 কোটি 25 লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে 10 থেকে 20 গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস সালেহের প্রতিবেদন। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমু ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমুর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমু উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে 2টি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার ওই মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে।
চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সেই সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হচ্ছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটা আমি না দেখে বলতে পারবো না এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখব বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস সহ নানামুখী জটিলতার কারণে গার্মেন্টস নির্ভর অর্থনীতির পরিবর্তে শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা চলছে 28টি ইকোনমিক জোনকে। এদিকে ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে ইকোনমিক ডিপ্লোমেসির দিকে নজর দিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। দেশে এখন শিল্প কারখানা বলতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের কয়েক হাজার গার্মেন্টস কারখানার পাশাপাশি রয়েছে হাতে গোনা কিছু স্টিল মিল। সমস্যার কারণে প্রায়ই জটিলতার মধ্যে পড়তে হয় গার্মেন্টস সেক্টরকে। তার সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় শিল্প নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিশেষ করে ব্যাপক কর্মসংস্থানের জন্য ভারী শিল্প কারখানা স্থাপনের নির্দেশনা আসছে সরকারের কাছ থেকে। আর এসব শিল্প কারখানা স্থাপনে সৃষ্টি করা হচ্ছে ইকোনমিক জোন। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত বিচারে ৭৫,০০০ থেকে ১ লক্ষ একরের একটি ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা এবং সেগুলোকে শিল্পায়নের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 11টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জাপানি এবং চট্টগ্রামের মিরসরাইয়ে আংশিক ভারতীয় ও আনোয়ারায় চীনা ইকোনমিক জোন গড়ে উঠছে। পর্যায়ক্রমে আরও 17টি জোনের কাজ শুরু হবে সহসা। এসব ইকোনমিক জোনে বিনিয়োগ আনতে সরকার ইকোনমিক ডিপ্লোমেসির দিকে যাচ্ছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনার বিনিয়োগ বাড়ানো। গত বছর আমাদের এই যে ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 68%, 68% বেড়েছে। ল্যান্ড ব্যাংক তৈরির জন্য 40,000 একর ভূমি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার তাগিদ এই ব্যবসায়ীর। সরকারের যথেষ্ট মনোযোগ এখানে আছে, কিন্তু তারপরও আমরা চাইবো এটা দীর্ঘসূত্রিতায় আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় অথবা সরকারের বিভিন্ন মার পেছের যেন বিলম্বিত না হয়। আগামী 1 দশকের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। আগামী 1 দশকের মধ্যে বিশ্বে উদীয়মান অর্থনীতিতে হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। আর শিল্পক্ষেত্রে বিপ্লবে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়ে ইকোনমিক জোনগুলো হয়ে উঠবে সম্ভাবনার নতুন দুয়ার। মিরেশ্বরাই, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। আবারও শীতের খবর। রাজধানীতে ভোর থেকেই কনকনে হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এই মুহূর্তে ধানমন্ডি লেকের পাড়ে আছেন রিপোর্টার এমআর আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিন। ধন্যবাদ সাজিদ। আপনি জানেন যে আজকে হচ্ছে 6 পৌষ 1427 বঙ্গাব্দ। আর পৌষ মাস স্বাভাবিকভাবেই শীতের স্বাভাবিক যে শীতকাল, সেই শীতকালটা শুরু হয় কিন্তু পৌষ মাস দিয়ে। তো পৌষ মাস স্বাভাবিকভাবেই শীতের, তবে শীতের যে মাত্রা সেটি কনকনে মাত্রা, কনকনে তাপ। তো এই শীতের মধ্যে কিন্তু গ্রাম বাংলার মানুষ কিন্তু পিঠা উৎসব অর্থাৎ পিঠা খাওয়ার একটা আয়োজন করে। চুলার পাশে বসে আগুন পোহানো এবং পিঠা খাওয়া, এটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা আজকে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এসেও দেখলাম সেখানেও পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা, চিতই পিঠা, এইসব পিঠার আয়োজন করা হয়েছে। এইসব পিঠাগুলো স্বাভাবিকভাবে রাজধানীবাসী এখানে যারা ব্যায়াম করতে আসেন, শরীরচর্চা করতে আসেন, তারা এখানে এসে এই পিঠাগুলো খান। তো এই মানে রাজধানীতেও যে পিঠার আমেজ
অর্থাৎ শীতের আমেজ এবং শীতের পাশাপাশি যে পিঠা খাওয়ার যে একটা প্রচলন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এইটা হচ্ছে আসলে আমাদের আর যদি আজকে যে শীতের অবস্থার কথা বলি, অর্থাৎ শীতে যে রাজধানী যে ঘুরে আমি যেটি দেখেছি যে রাজধানীতে কিন্তু শীতে যে কনকনে শীত, এই শীতের কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষ, অর্থাৎ শ্রমজীবী মানুষ, যাদেরকে কাজের জন্য বের হতেই হয়েছে, তাদেরকে বেশি কষ্টে পড়তে হয়েছে। পাশাপাশি আরও কিছু মানুষকে কষ্টে পড়তে হয়েছে যারা রাজধানীর ফুটপাতে ঘুমানো, যারা ঘুমান ভাসমান মানুষ, সেসব মানুষকেও কিন্তু খুব বেশি কষ্টে পড়তে হয়েছে। তো আজকে যদি আপনাদেরকে আমি শীতের সারা দেশে অর্থাৎ শীতের যে অবস্থা, শীতের যে পরিস্থিতি, সেটি যদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমি জানাই, তাহলে আমি জানাবো যে ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 15.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। এবং চট্টগ্রামেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 23, সর্বনিম্ন তাপমাত্রা 8.9 এবং কুয়াশাচ্ছন্ন। সিলেটেও সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 25.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া হচ্ছে কুয়াশাচ্ছন্ন। ময়মনসিংহ যদি আমরা দেখাই, সেটি দেখব যে 24.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন হচ্ছে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কুয়াশাচ্ছন্ন। রাজশাহীতেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং কুয়াশাচ্ছন্ন। রংপুরেও সর্বোচ্চ তাপমাত্রা 24.4 এবং সর্বনিম্ন 10.3 কুয়াশাচ্ছন্ন। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 24.4 এবং সর্বনিম্ন তাপমাত্রা 8.3 কুয়াশাচ্ছন্ন। এবং বরিশালেও সর্বোচ্চ তাপমাত্রা 24.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 8.9, সেখানেও কুয়াশাচ্ছন্ন। অর্থাৎ সারা দেশই কিন্তু ফগিয়া অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বনিম্ন তাপমাত্রা, দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, সেটি হচ্ছে কুড়িগ্রামের যে রাজারহাট এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া, এই দুটি স্থানে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে দেশে কিন্তু আজকে অর্থাৎ দেশের বেশ কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে রংপুর বিভাগ ও গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বাদলগাছি, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা, বরিশাল, এইসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধরনের হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিন্তু সম্ভাবনা যে এটা অব্যাহত থাকবে, সেটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে, সেটিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা জানতে পেরেছি। তো সার্বিকভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে রবীন্দ্র সরোবরের এখানে যদি দেখি লেকের পাড়ে দেখতে পাচ্ছি যে আপনার কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, তো এটি কিন্তু এখনো বিরাজ করছে। শীত ও কনকনে শীত, তার মধ্যে কিন্তু মানুষ শরীরচর্চা করতে বেরিয়েছে, পিঠা খাওয়ার জন্য বেরিয়েছে। তো সার্বিকভাবে রাজধানীবাসীর জন্য এটি হচ্ছে খবর, শীতের খবর। এই ছিল আসলে সর্বশেষ যদি পরিস্থিতি বলি, রাজধানীতে শীতের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে এরকম যে 10 ডিগ্রির উপর ঢাকা এবং চট্টগ্রামের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আছে, আর সর্বত্রই কিন্তু 9 ডিগ্রি বা 8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তো এই ছিল সাজিদ ঢাকা সহ সারা দেশের শীতের সর্বশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আমিন। রাজধানীতে শীতের খবর জানাতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এমআর আমিন। এদিকে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তরের জনপদ। শীতের খবর জানাতে দিনাজপুরের হাসপাতাল রোড এলাকায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে এখন পৌষ মাস চলছে, পৌষ এবং মাঘ মাস, এই দুটো মাসে কিন্তু শীতের কিন্তু প্রচন্ড দাপট থাকে। আমরা দেখি যে কনকনে ঠান্ডা বাতাস অর্থাৎ হিমেল বাতাস হওয়ার কারণে কিন্তু মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা আবহাওয়া অফিস জানিয়েছে যে দিনাজপুর এই অঞ্চলের উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে বায়ুমণ্ডলের উপরিভাগে আপনার আর্দ্রতা আস্তে আস্তে কমে যাওয়ার কারণে কিন্তু যে কুয়াশার যে একটা দাপট সেটা কিন্তু কমে আসছে, পাশাপাশি হিমেল বাতাসের কিন্তু আপনার গতিবেগ বাড়ছে। আবহাওয়া যেটা জানিয়েছে যে এইবার আপনার
বাতাসের আর্দ্রতা কিন্তু 91%, পাশাপাশি আপনার হিমেল যে বাতাস সেটার গতিবেগ 12 থেকে 11 কিলোমিটারের মধ্যে। শীতের তীব্রতার কারণে কিন্তু দিনাজপুরের যে মানুষের যে জীবনযাত্রা সেটা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আপনার শীতের কারণে বয়স্ক এবং শিশুরা শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত বেশি করে হচ্ছে। আমরা দেখেছি এখানে সদর এবং অরবিন্দ হাসপাতালে কিন্তু অনেক শিশুদের এখানে ভর্তি হতে দেখেছি। পাশাপাশি দিনাজপুরে এই সময়টাতে যারা খেটে খাওয়া মানুষ এবং দরিদ্র হতদরিদ্র তারা কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার কষ্টে পড়ে, এই কারণে যে তাদের আপনার এই সময়টাতে তারা বিভিন্ন ভাবে তারা যে আয়ের জন্য কাজের খোঁজে আসে। এই সময় হয়তো কেউ কাজ পায়, কেউ কাজ পায় না, যারা দিন মজুর। পাশাপাশি তারা শীত বস্ত্রের জন্য কিন্তু প্রচন্ড কষ্ট পায়। তো আমি আপনাকে এই যে যারা সকালবেলা যারা পথচারী যারা আছে তাদের একজনের বক্তব্য আমি জানাচ্ছি যে কি অবস্থা। প্রচুর ঠান্ডা এবং কনকনা বাতাস চলতেছে, কয়েকদিন ধরে আমরা খুব কষ্টতে আছি। আপনি দেখলেন যারা পথচারী সকালে যারা বের হয়েছে তারা বলছেন যে কনকনে ঠান্ডা এবং বাতাসের কারণে কিন্তু প্রচন্ড তারা কিন্তু কষ্টে রয়েছেন এবং এই কষ্ট লাঘবের জন্য জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এ পর্যন্ত 13টি উপজেলায় দরিদ্র মানুষের জন্য 50,000 কম্বল তারা বিতরণ করেছেন এবং তারা বলেছেন যে এই ধরনের যদি আবহাওয়া বিরাজ করে তাহলে তারা চাহিদাপত্র আরো দিবেন। কারণ আমাদের এই অঞ্চলে শীতের যে প্রকোপ সেটি শুধু আপনার পৌষ এবং মাঘ মাস না, হয়তো আরো বেশি দিনটা থাকতে পারে। তবে মাঝারি যে শৈত্যপ্রবাহ যেটা বলছে আবহাওয়া বলছে যে এটা কিন্তু আরো 2-1 দিন আপনার কন্টিনিউ করবে। তবে শীতের কারণে আমরা দেখেছি বিশেষ করে যে যানবাহন যেগুলো কুয়াশা থাকলে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করে এবং এই যে শীতের যে কষ্ট এই কষ্ট কিন্তু আপনার বিশেষ করে আমি যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ তাদেরকে আমরা দেখেছি যে শীত নিবারণের জন্য দিনাজপুর যে পুরনো কাপড়ের যে বাজার রয়েছে কাঁচি বাজার সেখানে তাদের আমরা দেখি যে সকাল 9টা থেকে একদম রাত পর্যন্ত তারা সেখানে আপনার পুরো কাপড় কিনে। এবার আমরা যেটা দেখেছি যে দিনাজপুরে এবার শীতের যে আবহাওয়া সেটা কিন্তু আরো বিরাজ করবে। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল। সাজিদ, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন গোলাম নবী দুলাল। গাইবান্ধায় ভোর থেকে ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা বাড়ছে জনজীবনে। শীতের খবর জানাতে গাইবান্ধা রেল স্টেশন এলাকায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে অগ্রহায়ণের মাঝামাঝি চোখ রাঙালেও এবার কিন্তু পৌষের শুরুতেই একেবারে শক্ত কামড় বসিয়েছে উত্তরের জনপদে শীত। আপনাকে যদি বলি যে এই ঘন কুয়াশার সাথে শিরশিরে বাতাসের দাপট যতটা বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা কমে আসছে। আর তাপমাত্রা কমে আসার সাথে সাথেই উত্তরের এই জনপদ গাইবান্ধায় শীতের তীব্রতা কিন্তু বাড়তে শুরু করেছে। আর শীতের তীব্রতা বাড়তে থাকার যতটাই শীতের তীব্রতা বাড়ছে তার সাথে সাথেই মানুষের যে দুর্ভোগ দুর্দশা সেটিও কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই স্টেশনে কিছু মানুষ যারা ঘুমিয়ে আছে খোলা আকাশের নিচে। এই মানুষগুলোকে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে অবস্থা, আপনার তাদের আসলে কোনো ঠিকানা নেই, তাদের কোনো বাড়ি নেই, তাদের কোনো ঘর নেই, থাকার মতো আশ্রয় নেই। সেই মানুষগুলোকে আপনার এই শীতের যে যন্ত্রণা, যে কষ্ট, সেই কষ্ট মেনে নিয়েই এইভাবেই খোলা আকাশের নিচে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। এই মানুষগুলো মূলত বন্যা, নদী ভাঙ্গনে, দফায় দফায় নদী ভাঙ্গনে তাদের ভিটে মাটি, বাড়ি ঘর, আশ্রয় ঠিকানা সব হারিয়ে তারা কিন্তু অনেকটা অসহায় নিঃস্ব হয়ে গেছে। যার ফলে এই মানুষগুলোর কোনো ধরনের ঠিকানা না থাকার কারণে তাদের ঠিকানা স্টেশনের প্ল্যাটফর্ম।
তাদের ঠিকানা খোলা আকাশের নিচে। ঠিক এই মানুষগুলোই আপনার সারাটা দিন বিভিন্নখানে হাত পেতে 2-4 পয়সা সংগ্রহ করার পর সেটি দিয়ে কোনো মতে রুটি রুজি রোজগার করেন। তো তারপরে কিন্তু আসলে এই মানুষগুলোর আসলে রাতটা কাটে এইভাবেই প্ল্যাটফর্মের নিচে। আমরা দেখেছি যে এইরকম প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষ আছে যাদের কোনো বাড়িঘর নেই, যাদের কোনো আশ্রয় নেই, যেই মানুষগুলো এইভাবেই প্ল্যাটফর্মে রাত কাটায়। এখানে বয়স্ক মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, শিশুরা আছে। এরা কিন্তু অনেকটাই চরম দুর্ভোগের মধ্য দিয়েই আসলে সময় পার করছে। ঠিক শীতকালে অনেকেই যখন আপনার প্রাসাদে ঘুমায়, অনেকেই যখন গরম কাপড় পরিধান করে শীত নিবারণের চেষ্টা করে, ঠিক সেই সময় এই মানুষগুলো, আশ্রয়হীন মানুষগুলোকে কিন্তু অনেকটা দুর্বিপাকে পড়তে হয় শীতের কামড়ে। যেটি পড়েছে উত্তরের এই জনপদের অসংখ্য মানুষ যারা চরে বসবাস করে, যারা ব্রহ্মপুত্র কিংবা তিস্তার উপকূলের যে নদ নদীর যে চরাঞ্চল রয়েছে, বিশেষ করে গাইবান্ধা জেলার যে 4টি উপজেলা আছে, সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, এই 4 উপজেলায় 165টি চর এবং দ্বীপচরে প্রায় লাখেরও উপরে 24 লাখের মতো মানুষ যারা বসবাস করে। এই মানুষগুলো ওখানে বালুচরে ফসল ফলিয়ে আপনার তারা শাকসবজির উৎপাদন করে, ভুট্টা থেকে শুরু করে নানা রকম ফসল ফলায়। কিন্তু ওই অঞ্চলটায় শীতের তীব্রতা এতটাই বেশি হয় যে একদিকে নদীর পানি থেকে যে ঠান্ডা বাতাসের উৎপত্তি হয়, সেই বাতাস, আরেকদিকে কোনো ধরনের প্রোটেকশন না থাকার কারণে আসলে তাদের নিম্ন আয়ের মানুষ যারা, তারা গরম কাপড় পরিধান করতে না পারার কারণে সেই মানুষগুলো কিন্তু অনেকটাই দুর্ভোগে তাদেরকে জীবনযাপন করতে হয়। এছাড়া আমি যদি আপনাকে বলি যে গাইবান্ধা শহরের মধ্যেও বেশ কিছু বস্তি এলাকা আছে, যেই বস্তিগুলোতে আপনার নিম্ন আয়ের মানুষ বসবাস করে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুরি করে সারাদিন। ঠিক এই টাইপের যে মানুষগুলো আছে যারা বস্তিতে বসবাস করে, সেই নিম্ন আয়ের মানুষগুলোর কিন্তু আসলে ওই গরম কাপড় পরিধান করার সুযোগ হয় না, যার কারণে তাদের জন্য শীতটা হয়ে ওঠে অনেকটাই দুর্ভোগের। আপনাকে বলে রাখি যে গাইবান্ধা জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারিভাবে আমরা অনেককেই উদ্যোগ নিতে দেখছি। এখন থেকে শুরু হয়েছে এই উদ্যোগটা, তারা সহায়তা করছেন গরম কাপড় দিয়ে। তবে বিত্তবানরা যদি আরও বেশি এগিয়ে আসেন তাহলে হয়তো এই মানুষগুলোর যে কষ্ট যন্ত্রণা সেটি হয়তো লাঘব করা সম্ভব হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা থেকে শীতার্ত মানুষের দুর্ভোগ দুর্দশা নিয়ে সবশেষ। সাজিদ। গাইবান্ধা থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল বাজারে ঘোল কিনতে ভিড় করেছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ভাগ্যকুলের ঐতিহ্যবাহী ঘোল, সেই ঘোলের দোকানে আছি আমরা। এখানে একেবারে পদ্মা তীরের এই যে বাজার, ভাগ্যকুল বাজার, সেখানে কিন্তু প্রায় 150 বছর আগে থেকে এখানে 3টি দোকানে ঘোল বিক্রি করেন এবং এই ঘোলের যে খাঁটি দুধের থেকে যে দই তৈরি হয়, সেই দই থেকে ঘোল তৈরি করা। এই ঘোলের সঙ্গে শুধু দই এবং পাশে তারা বিশুদ্ধ পানি ব্যবহার করেন, লেবু এবং সামান্য চিনি এবং লবণ দিয়ে কিন্তু তারা তৈরি করছেন এবং বংশ পরম্পরা এই কাজগুলো তারা করছেন। এই যে দোকানটিতে আমরা এসেছি সেটি হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এবং গোবিন্দ যিনি মালিক ছিলেন তিনি কিন্তু কিছুদিন আগে পরলোক গমন করেছেন। তার সন্তানরা আছেন এখন, তারাই কিন্তু এই যে ঘোল বানাচ্ছেন তিনি বিশ্বনাথ এবং তার অন্য ভাইরা এখানে আছেন। আর আমাদের এই যে দোকানে দাঁড়িয়ে কথা বলছি এর পাশে কিন্তু আরো 2টি ঘোলের দোকান রয়েছে। একটি হচ্ছে আনন্দ মিষ্টান্ন ভান্ডার আর একটি হচ্ছে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার। এই 3টি দোকানই কিন্তু এই দীর্ঘ বছরের পর বছর ধরে তারা এই ঘোল তৈরি কাজটি করছেন এবং আপনারা দেখছেন যে এখানে অনেক ভিড় পড়ে গেছে। এই ভোর থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আসেন এই ঘোল নিতে। ঘোল যেমন তারা পান করেন, আবার এই স্বাদ নেওয়ার পাশাপাশি কিন্তু তারা এখান থেকে বোতলে সহ বিভিন্ন ভাবে তারা নিয়ে যান। তো এমনই একজন এসছেন ধানমন্ডি থেকে,
ব্যারিস্টার শিমুল কিবরিয়া, আমরা কথা বলছি তার সঙ্গে। আপনি জানাবেন যে এত ভোরবেলা এখানে আপনি এই ঘোল কিনতে এসেছেন, বিষয়টা একটু বলবেন আমাদেরকে। আমার জানা মতে যতগুলা মিল্কের ভিতরে অথেন্টিক ড্রিঙ্ক আছে, ঘোল তার মধ্যে অন্যতম। এখানে ছোটবেলা থেকে আমি খেয়ে আসছি, এখানে আমার নানুর বাড়ি। আর এটার স্বাদ আসলে অন্য যে কোনো ড্রিঙ্কের থেকে আলাদা। আগে আমরা ছোটবেলায় যখন এখানে আসতাম তখন এই ঘোলটার সাথে পানটা মিলিয়ে খেতাম, কিন্তু এখন একটু অন্যরকম। একটা সল্টি পাওয়া যায় আর একটা হচ্ছে চিনি দিয়ে। তো সল্টিটা যারা আমাদের মতো ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক ভালো। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তো আরেকজন রাজধানী ঢাকা থেকে এসেছেন বলরাম, আমরা তার সঙ্গে একটু তার জানতে চাইবো যে এত সকালবেলায় আপনারা এই ঘোলের স্বাদ নিতে এসেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার আমাদের এলাকায় অত্যন্ত নাম করা। আমি আসলে এই স্বাদটা নেওয়ার জন্য, কারণ এখানে সকালে যে ঘোলটা তৈরি হয় এটা তরতাজা, খেতে অনেক টেস্ট। ঢাকায় অন্য কোথায় পাওয়া যায় না, তাই আমরা এই ঘোলটা নেওয়ার জন্যই আগে ঢাকার থেকে আসি। আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা ভালো কারণে আমরা কিন্তু গোলটা নিতে প্রায় আসি। শুধু গোল খাইও না, আমরা নিয়েও যাই। আমরা আমাদের আত্মীয় স্বজনকে আমরা কিন্তু সেটা দিয়ে থাকি। আর এই গোলটা এতই সুন্দর যে অন্য অন্য এলাকার সাথে আমাদের মিলে না। ধন্যবাদ। আর যিনি গোল তৈরি করছেন বিশ্বনাথ, আমরা বিশ্বনাথ বাবুর কাছ থেকে জানতে চাইবো যে গোল তৈরির প্রক্রিয়াটা একটু আমাদেরকে বলবেন, এবং প্রতিদিন যে আপনাদের এই গোলের প্রতি যে এই এত ক্রেতার আগ্রহের কারণটা কি একটু যদি আমাদের বলতেন। আসলে গোলটা হচ্ছে আমাদের এলাকার একটা ঐতিহ্য। আর গোলটা হলো আমাদের খাঁটি দুধের তৈরি। দেশি দুধের আমরা সংগ্রহ করে এটা আমরা দই করি। দই থেকে আমরা এটা মানে লবণ লেবু দিয়ে একটা ব্লেন্ড জাতীয় একটা মানে ঘোল তৈরি করে সেটা এবং এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, কোনো রং বা অন্য কোনো মিক্সচার নাই, ন্যাচারাল সম্পূর্ণ। তবে মানুষ এত ভেজালের ভিড়ে একটু আলাদা বিশেষত্ব খুঁজে পায়, পায় আলাদা। এটা আমাদের বড় বৈশিষ্ট্য, পিউরিটির উপরে আমাদের গুরুত্ব। ধন্যবাদ। এই যে পাশের দোকানে সমীর ঘোষ, তিনিও আছেন এখানে, তিনিও ঘোল বিক্রি করেন। তো আমরা এই যেই ঘোলের যে জনপ্রিয়তা এখানকার, এই বিষয়ে আমরা একটু জানতে চাইবো। একটু সমীর ঘোষ আমাদের যদি বলতেন যে এখানে সমর মোদক, আপনি কেন এই আপনাদের এই ভাগ্যকুলের এই ঘোলের এত জনপ্রিয়তা? এই ঘোলটা আমাদের সম্পূর্ণ আমাদের পিউরিটির উপর নির্ভর করতেছে, এবং সেই জন্য আমাদের ক্রেতা সাধারণ আমাদের উপরে এত আকৃষ্ট। তাই আমরা বলবো তাই আমাদের এই ঘোলের প্রতি তারা যেন আরো মনোযোগী হয়, এবং আমরা যেন আরো সুন্দরভাবে আরো উন্নত ভাবে করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা তাদের নিকট। ধন্যবাদ আপনাকে। তো এই যে সমীর মোদক যেটি বলতেছিলেন যে পিউরিটি, যে এইখানকার যে এই বিক্রমপুরের যে এই ঐতিহ্য, এর পেছনে কিন্তু যে খাঁটি দুধ দিয়ে দই তৈরি, এবং সেই দই থেকে যে এই ঘোল, এবং এই মাঠা যেমন সকালে শুধু ভোরবেলা খায়, এই ঘোলটা কিন্তু সারাদিন পর্যন্ত চলে, এবং ভোর থেকে সন্ধ্যা অবধি কিন্তু তাদের এই বেচা কিনা চলে। এই ছিল এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী ভাগ্যকুলের এই ঘোলের সর্বশেষ। মুন্সিগঞ্জ শ্রীনগরের ভাগ্যকুল বাজারে ঘোল কিনতে ভিড় করেছেন ক্রেতারা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল। নওগাঁর মোকামে প্রতি কেজি 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ভরা মৌসুমে চালের দর বাড়ছে বলে অভিযোগ কৃষক নেতার। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ধানের সংকটে দর বেড়েছে বাজারে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। চলতি মৌসুমে স্বর্ণা, গোল্ডেন আতপ, মামুন স্বর্ণা ও চিনি আতপ জাতের ধান মাঠ থেকে প্রায় 90% ঘরে তুলেছেন কৃষক। তাই হাটগুলোতে বেচা কেনায় জমজমাট। নওগাঁর মোকামে সব ধরনের চালের দর কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়িয়েছেন মিলাররা। এতে বাজারে গিয়ে নিম্ন আয়ের মানুষ হোঁচট খাচ্ছেন। আমরা বুঝতে পারি না যে কেন আসলে এটা বাড়ছে। এত আমাদের কৃষি প্রধান দেশ, এখানে এত উৎপাদন হয়, তারপরে কেন চালের দাম বাড়ে? যে আমরা নিম্ন আয়ের চাকরি করি,
আমাদের বেতন তো বাড়ে না, কিন্তু চালের দাম ঠিকই বাড়ে। চালের দর বাড়ায় কমে গেছে খুচরা বেচা কেনা। মিল মালিকদের মজুত প্রক্রিয়া দর বৃদ্ধির কারণ বলছেন খুচরা ব্যবসায়ীরা। আমাদের ধারণা যে যারা যখন আমদানি আগে যেমন দিতেছিল, কিন্তু এখন তারা আমদানি দিচ্ছে না, বিধায় তারা আমরা মনে করতেছি তারাই নিয়ন্ত্রণ করতেছে। মোটা চালে একটু বেশি বাড়ছে, মোটা চালে আপনার 6 থেকে 7 টাকা বাড়ছে, আর সরু চালে আপনার 4 থেকে 5 টাকা বাড়ছে। হাটে ধানের সরবরাহ কমে যাওয়ায় দর বেড়েছে অজুহাত দেখাচ্ছেন মিল মালিক ও ব্যবসায়ী নেতারা। চিকন ধান নাই তো, যেটুক আছে সেই হিসাবে এখন যারা আমরা যে মিলার আছি বাজার থেকে ধান কিনে যদি চাল তৈরি করি, বাজার আরও কেজি প্রতি 5 টাকা বাড়বে। মজুদ সরকারের নির্ধারিত নীতিমালার চেয়ে বেশি নাই, অনেক কম রয়েছে। আর যদি কোথাও বেশি থেকে থাকে তাহলে হচ্ছে আমি আহ্বান জানাতে চাই সরকার সেখানে হচ্ছে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর কৃষক নেতার অভিযোগ, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় মিলাররা দাম বৃদ্ধির সুযোগ দিচ্ছে। সরকারের যেখানে 21 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা, তখন বেসরকারি ব্যবসায়ীদের 90 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা রাখে। এই যে অসঙ্গতিপূর্ণ যে আয়োজন, এই আয়োজনের কারণেই আজকে এই দফায় দফায় লাফিয়ে লাফিয়ে মানে অসঙ্গতিপূর্ণভাবে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর মোকামে 76টি অটো ও 400 হাস্কিং মিলে প্রতিদিন 5,000 থেকে 5,500 মেট্রিক টন চাল উৎপাদন হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মৌলভীবাজারের পাহাড় টিলায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে কমলা চাষ হচ্ছে, তবে বৈরী আবহাওয়ার কারণে এবছর ভালো ফলন হয়নি। চাষিরা জানিয়েছেন পোকামাকড়ের আক্রমণ ও দেশীয় বাজারে আগাম ভারতীয় কমলা ঢুকে পড়ায় ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে সমস্যা সমাধানে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড় টিলার বুকে সারি সারি কমলা লেবুর বাগান। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া দুটোই কমলা চাষের উপযোগী হওয়ায় জেলার বড়লেখা, জুড়ি, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলা সহ বিভিন্ন উপজেলার পাহাড় টিলার বুকে বাণিজ্যিকভাবে কমলার চাষ হচ্ছে। চাষিরা বলছেন এবার গাছে ফুল আসার শুরু থেকেই প্রচণ্ড খরা আর অতিবৃষ্টির কবলে পড়ে কমলা বাগান, এতে প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি। অপরদিকে পোকার আক্রমণ ও অসময়ে বৃষ্টিপাতে গাছ থেকে ঝরে পড়েছে কমলা। সেই সাথে দেশি কমলা বাজার আগেভাগেই ভারতীয় কমলা স্থানীয় বাজারে চলে এসেছে, এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা কমলা চাষিদের। গতবার যে গাছ 1000 কমলা ধরছে, এই গাছ এবার 100 নাই। পানি না থাকার কারণে ফল ঝরে গেছে। যাও আইছে তা বাজারও বিক্রি করার আগে 12 কমলা আসছে আগে, এবার অবস্থা আমরা আর কিতে হইব। আমরা এবার পুঁজিটা ঘুরাইতে পারবো কিনা এটা খুব সন্দেহ। কৃষি বিভাগ বৈরী পরিবেশের কথা স্বীকার করে সমস্যা সমাধানে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায়। আমরা কৃষক ভাইদেরকে একেবারে গ্রুপ করে করে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, যারা আমাদের কথা মতো কাজ করেছেন তারা ভালো ফলন পাচ্ছেন। জেলায় এবার 1042 হেক্টর জমিতে 1000 মেট্রিক টন কমলা লেবুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। রাজবাড়ীতে কমলা চাষ করে সফল হয়েছেন এক স্কুল শিক্ষক। সমতল ভূমিতে আবাদ করা গাছে বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, 2 বছর আগে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া এলাকায় 1 একর জমিতে কমলার চারা রোপণ করেন স্কুল শিক্ষক আব্দুস সালাম। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কমলা গাছের পরিচর্যা করেন তিনি। গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে কমলা। বাম্পার ফলনে খুশি চাষি, আর কমলা চাষে সফলতা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কমলা চাষে আগ্রহীরা। তো কমলার বাগানটি আমি সচক্ষে দেখতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। বাগানে থোকায় থোকায় প্রত্যেকটা গাছে কমলা ধরে আছে এবং এই কমলার স্বাদটাও অনেক সুস্বাদু। আমি নতুন একটা বাগান করি, প্রথম দিকে আমার একটু সংশয় ছিল কি হয় না হয়, কিন্তু ফল আসার পর যখন এটা পাকলো, যখন এটা টেস্ট আসলো, তখন দেখলাম খুব সুন্দর। আশা করি এটা যদি আরো পরিচর্যা করে এটা মিষ্টত্ব কিভাবে বাড়ানো যায় সেই টেকনোলজি যদি আমরা কৃষককে দিতে পারি, তাহলে আমার ধারণা যে এইটার আবাদ আরো দিন দিন এখন যে পর্যায়ে আছে এর থেকে আবাদটা আরো বৃদ্ধি পাবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। প্রতিদিন কৃষকেরা বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি এই আড়তে নিয়ে আসেন। বাজারে শীতের সবজি সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, তবে বেড়েছে আলু, পেঁয়াজ আর মরিচের দাম। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
ভোররাত থেকে কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের তরতাজা সবজি নিয়ে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে আসতে থাকেন। প্রতিদিন জেলার বিভিন্ন জায়গা থেকে খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করে থাকে। 20 টাকা কেজি শৈলার পাতা, 200 টাকা 400 টাকা কেজি ছিল। কপি 10 টাকা 12 টাকা কেজি, সিম হচ্ছে 15 টাকা 14 টাকা কেজি। কোন মালের দাম আছে বলেন? মোটামুটি আজকে বাজার ভালো, কম দাম। 5 থেকে 10 টাকা আলুর দাম বাড়ছে, আপনার পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি পাইছে, আপনার মরিচের দাম বাড়ছে কেজিতে 10 টাকা। তাছাড়া এমনি এমনি সবজি ঠিক আছে। সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম, এতে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি কৃষকদের। কৃষক আমরা আবাদ করি, বর্তমান এই যে বাজারে আমরা মনে হয় লস। যে হারে দাম ছিল আগে বর্তমান যে দাম আছে তাতে আমাদের লস হবে। ভাই ফুলকপির বাজার খুব খারাপ ভাই। ফুলকপি আমাদের যে খরচা হয়েছে খরচা অনুযায়ী অর্ধেক টাকা উঠতেছে না। প্রতিদিন এই আড়তে শতাধিক দোকানে প্রায় 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের চেয়ে নাটোর শহরের বৃহত্তম সবজির পাইকারি বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সাজিদ, মাত্র এক সপ্তাহের ব্যবধানেই নাটোর শহরের সবচেয়ে বৃহত্তম এই পাইকারি বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। যে সবজিগুলো গত সপ্তাহে যে বিক্রি হয়েছে তা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেটি বলতে পারি, এখানে আমি গত সপ্তাহের যেই ফুলকপি 8 থেকে 10 টাকার ফুলকপি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়। এছাড়া বেগুন যেটি দেখছেন আপনারা, সে বেগুনটা গত সপ্তাহে 8 থেকে 10 টাকা বিক্রি হলেও আজকে কিন্তু সকাল থেকে সেটি বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়। পাশাপাশি যেটি বলা যায় পাতাকপি ছিল গত সপ্তাহে 10 থেকে 12 টাকা পিস, সেই পাতাকপি কিন্তু এখন বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। এছাড়া 5 থেকে 60 টাকার লাউ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। পেঁপে 10 থেকে 12 টাকার পেঁপে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। কাঁচামরিচ গত সপ্তাহে 70 থেকে 80 টাকা হলেও আজকে কিন্তু বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। যেছাড়া মূলাটি 1 টাকার মূলা, সেটি এখন বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকায়। এছাড়া স্থিতিশীল পর্যায়ে রয়েছে আলু, সেটি 40 থেকে 55 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া গত সপ্তাহের যে দাম, এই একই দাম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। কাঁচা কলা সেটি স্থিতিশীল রয়েছে, 10 থেকে 12 টাকা হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে। এছাড়া দাম কিন্তু কমেছে আপনার যে টমেটো, যেটি 70 থেকে 60 থেকে 70 মধ্যে ছিল, সেটির দাম কিন্তু কমে এসে 50 থেকে 55 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া শালগম সেটিও দাম কমে এসেছে, 27 থেকে 30 টাকা বিক্রি হলেও এটি এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। বিশেষ করে যে দামটি আছে, এই দামটিতে কৃষক কিন্তু এখন একটু খুশি হলেও তারা কিন্তু চান ন্যায্য মূল্যের নিশ্চয়তা। এই সপ্তাহে যে দামটা বেড়ে আসছে, সামনের সপ্তাহে আরও দামটা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চলতি বছর যে নাটোর জেলায় 5500 হেক্টর জমিতে যে শীতকালীন সবজি আবাদ হয়েছে, এই গত এক মাসে, চলতি মাসে প্রায় 500 হেক্টর সবজির কর্তন হয়েছে। এর মধ্যে 10,000 মেট্রিক টন সবজি কিন্তু বাজারজাত হয়েছে পর্যন্ত কৃষকরা। এছাড়া আপনার কৃষি বিভাগ যেটি বলছে, গতকাল পর্যন্ত যে 5,000 মেট্রিক টন এর যে আবাদ হয়েছে, এই আবাদের পাশাপাশি 500 মেট্রিক টন যেটি অবশিষ্ট রয়েছে, এটি এই ডিসেম্বরের শেষ পর্যন্ত সেটি তারা টার্গেট সম্পূর্ণ হবে। চলতি বছর যে টার্গেট করা, কৃষি বিভাগের যে টার্গেট করা হয়েছে, তারা 1 লাখ মেট্রিক টনের উপর সবজি উৎপাদন করবে। এর মধ্যে শুধুমাত্র এই এখন পর্যন্ত জেলায় মাত্র শীতকালীন শুরুতে 10,000 মেট্রিক টন কিন্তু সবজি বাজারজাত হয়েছে। এখনও প্রায় 90,000 মেট্রিক টন সবজি কিন্তু এখনও বাজারজাত হতে বাকি রয়েছে। তবে যে বিষয়টি বলা যেতে পারে যে সবজির দাম বৃদ্ধির ক্ষেত্রে একটি বিষয় যেটি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে যে একটু ক্রেতার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে দিন দিন।
ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দাম কিন্তু এই বাজারটাতে বৃদ্ধি হচ্ছে। এছাড়া সরবরাহ যেটি বলা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে কিন্তু আমরা সরবরাহ দেখছি, দেখার পরেও স্বাভাবিক সরবরাহের পরেও যে বিষয়টি মানে ক্রেতার কারণে মূলত দাম বাড়ছে বলে আশা প্রকাশ মানে বলছেন ব্যবসায়ীরা বা আড়তদাররা এখানকার। এছাড়া যেটি কৃষি বিভাগ আশঙ্কা করছে, প্রতিদিন জেলায় 500 মেট্রিক টন চাহিদা হলেও এখন কিন্তু সবজি উঠছে 550 থেকে 600 মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়েও জেলার বাইরে কিন্তু কিছু সবজি রপ্তানি করা হচ্ছে। সবজি রপ্তানি করার প্রেক্ষিতে সেই এখন পর্যায়ে চাহিদা এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। এটি কিন্তু সরবরাহ কিন্তু আরও বাড়বে, যে বিশেষ করে ডিসেম্বরের শেষের 2-3 দিন আগ থেকে। এটি যেটি বলা যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কিন্তু জেলার এই সবজি কর্তন কিন্তু সেটি এখন 600 মেট্রিক টন আছে, সেটি গিয়ে দাঁড়াবে 700, 800 এবং 900 মেট্রিক টনের মতো হতে পারে বলে কৃষি বিভাগ সেটি বলছে। স্থানীয় কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটুকু বলতে চাচ্ছেন যে তাদের উৎপাদিত মূল্য সবজির, যে সবজিটার উৎপাদন খরচ এবং মূল্য এটি সমন্বয় করে সরকারি একটা দাম নির্ধারণ করলে তারা এই কখনো দাম বেশি বা কখনো কম দাম পাওয়ার মধ্যে পড়তে না। তারা কৃষকরা একটি বিষয় চান, তারা একটি ন্যায্য মূল্যের নিশ্চয়তা, এটি পেলেই উৎপাদন বাড়বে এবং সব কিছু তারা লোকসান থেকে মুক্ত হবে। এই ছিল নাটোর স্টেশন বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নাটোর থেকে পাইকারি সবজি বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। দেশীয় মাছের বেচাকেনায় সরগরম মানিকগঞ্জের আরিচাঘাটের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত। নদী ও মুক্ত জলাশয়ে পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় মাছ। দাম ও ব্যবসা ভালো থাকায় খুশি মৎস্য শিকারী ও ব্যবসায়ীরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাছের দাম হেঁকে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত মাছ ব্যবসায়ীরা। কনকনে শীতের মাঝেও জমে উঠেছে মানিকগঞ্জের আরিচাঘাটের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, শৈল, কই, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছ। জেলেরা জানান, পদ্মা যমুনার পানি কমে আসায় জালে ছাকে ছাকে ধরা পড়ছে মাছ, ফলে সরবরাহ ভালো থাকায় আড়তে মাছের দাম কম। বর্তমানে মাছ অনেক ধরা পড়তেছে, তো এখন মাছের দামটা একটু কম। এখানে কোনো বাসি মাছের আনাগোনা নাই, খুব ভালো মাছ পাওয়া যায় এবং খুব সস্তা মূল্যে টাটকা মাছ পাওয়া যায়। ঢাকায় নিয়ে বিক্রি করি, তাতে আমরা লাভবান আছি। তবে আরিচাঘাটের ঐতিহ্যবাহী এ আড়তে পানি নিষ্কাশন সহ নানা সমস্যার কথা জানান কমিটির নেতা। এই মৎস্য আড়তে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। দয়া করে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত, তাহলে এখানে মৎস্য আড়ত যারা ব্যবসা বাণিজ্য করে তারা একটু শান্তিতে ব্যবসা করতে পারত। প্রতিদিন এ আড়তে 3 শতাধিক পাইকার ও অর্ধশতাধিক আড়তদারের মাধ্যমে 50 থেকে 60 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজশাহীর হরগ্রাম মাছ বাজারে জমে উঠেছে জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর হরগ্রাম যে মাছের বাজারটি রয়েছে, আমরা সেখানে সকাল থেকে দেখছি যে আসলে তাদের মাছের বেচাকেনা শুরু হচ্ছে। যেহেতু শীতকাল, সেহেতু যেই সময়ে আসলে সাধারণত 6টা বা 6:30টার দিক থেকে যে বাজারটি শুরু হয়, এখন কিন্তু সেটি স্বাভাবিকভাবেই মাছ আসতে দেরি হওয়ার কারণে সেটি শুরু হতে দেরি হচ্ছে। এবং আমরা এখন দেখছি যে বিভিন্ন ভুটভুটি, নসিমন বা এই সমস্ত স্থানীয় যে সমস্ত পরিবহন ব্যবস্থা আছে, সেগুলো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ নিয়ে আসে। এই বাজারটিতে মূলত নদীর মাছ সব থেকে বেশি পাওয়া যায় এবং ছোট জাতের যে সমস্ত মাছগুলো রয়েছে, যেগুলো চাষ করা হচ্ছে নতুন করে, সেই সমস্ত মাছগুলো এখানে বেশি নিয়ে আসা হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানকার উপজেলাগুলো নিয়ে। এবং এর পাশেই কিন্তু পদ্মা নদী আছে, সুতরাং পদ্মা নদী এবং এর যে শাখা নদীগুলো রয়েছে, খালবিলগুলো রয়েছে, সেখান থেকে মূলত এই মাছগুলো জেলেরা সংগ্রহ করেন। রাতভর কিন্তু এই মাছগুলো তারা বিভিন্ন জায়গায় আসলে জালে করে, কখনো বা বড়শি দিয়ে, কিন্তু নানান উপায়ে কিন্তু তারা সংগ্রহ করেন এবং সেটিকে বরফজাত করে সারা রাত সংরক্ষণ করার পরে কিন্তু এখানে সকালবেলা নিয়ে এসে বিক্রি করা হয় এবং হাক ডাকের মধ্য দিয়ে এই সমস্ত মাছগুলো এখানে বিক্রি হয়।
এখানে যারা খুচরা ক্রেতারা রয়েছেন তারা মূলত রাজশাহী শহরের ছোট বড় যে 50টিরও বেশি যে খুচরা বাজার আছে সেখানকার যারা বিক্রেতা তারা আসেন, এবং এছাড়াও যারা কিনা সাইকেল অথবা ভ্যান গাড়ি করে ফেরি করে পাড়া মহল্লাতে মাছ বিক্রি করেন তারাও মূলত এখান থেকে এসে কিনে নিয়ে যান এবং এখানে হাঁকডাকের মধ্য দিয়ে এটির দাম নির্ধারণ হয়। এছাড়া অন্যান্য যে সমস্ত বড় মাছগুলো রয়েছে, বিভিন্ন পুকুরে চাষ হচ্ছে রুই, মৃগেল, কাতলা সহ এই সমস্ত মাছগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে তারা নিয়ে আসেন এবং সেটিও আসলে এখানে বিক্রি হয়। এখন এটি প্রত্যেক দিনের আসলে যে বাজার, সেই বাজারের ওপর নির্ভর করে এখানে যারা ক্রেতারা আছেন এই ক্রেতা সাধারণদের উপস্থিতির উপরে নির্ভর করে কিন্তু আসলে মাছের দামটি নির্ধারণ হয়। কখনো কখনো খুব সস্তা দরে আসলে মাছগুলো বেচা কেনা হয়, আবার কখনো কিন্তু সেটির উচ্চ মূল্য আসলে হয়। অনেকে আছেন যারা কিনা নদীর মাছ পছন্দ করেন, তারা এখানে আসেন, সেটি কিনে নিয়ে যান এবং যেহেতু এখানে সব থেকে ছোট মাছগুলো বেশি পাওয়া যায় তারাও কিন্তু এখানে আসেন। তো এইভাবে কিন্তু আসলে বাজারটি প্রত্যেক দিনই চলে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বাজারটি শেষ হয়ে যায় এবং যারা খুচরা ব্যবসায়ী তারা তাদের প্রয়োজনীয় মাছটি সংগ্রহ করে এখান থেকে আসলে নিয়ে যান। এছাড়াই আমরা সকালে আসার পর থেকে এখানে যারা এই বাজারের কমিটি রয়েছেন বা অন্যান্য যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে আসলে প্রায় অর্ধশত বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই জায়গাটিতে এই মাছের বাজারটি চলছে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা নানান প্রতিষ্ঠানকে আবেদন করেও কিন্তু এখানকার যে সংস্কার সেটি কিন্তু আসলে করতে পারেননি। এখানে আসলে যেহেতু মাছের বিষয়, এখানে পানির কাজটি সব থেকে বেশি হয়, এই কারণে এখানে যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু খুব বেশি উন্নত নয় এবং এখানে যে বাজার ব্যবস্থাটা এখানে যে ছাউনি সেইগুলো কিন্তু আসলে খুব ভালো ব্যবস্থা নেই। সে কারণে প্রাকৃতিক বৈরিতার সময় কিন্তু তাদেরকে বেশ ভোগান্তির শিকার হতে হয় এবং এই কারণে কিন্তু তাদের যে এই বাজার ব্যবস্থা বেচা কেনা সেটি কিন্তু আসলে বাধাগ্রস্ত হয়, কখনো কখনো ক্ষতিগ্রস্ত হন তারা। এই কারণে তাদের যে দাবিটি যে এইটি খুব দ্রুত সংস্কার করা হোক, উন্নত করা হোক এবং আধুনিক একটা বাজার ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেন এই মাছের যে আড়তটি সেটি আসলে বিক্রি করতে পারেন, সেটি আসলে তারা প্রত্যাশা করছেন। এছাড়া সাজিদ, প্রত্যেক দিনই আসলে এই বাজারটি চলছে এবং স্থানীয় যে সমস্ত খুচরা বিক্রেতা রয়েছেন, খুচরা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এসে এখান থেকে আসলে কেনাকাটা করছেন। তো সাজিদ, রাজশাহীর এই হরগ্রাম মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর হরগ্রাম মাছ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। মাদারীপুর শহরের শকুনি লেক সকালে স্বাস্থ্য সচেতনদের, দুপুরে ক্লান্ত পথিক আর বিকেল থেকে রাত অবধি বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত থাকে। বিনোদনের জন্য ছুটে আসেন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী। লেককে ঘিরে পর্যটন জেলা হিসেবে ঘোষণা দিয়ে সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবিতে রিপোর্ট। ভোরের আলোর সাথে সাথে প্রতিদিনই স্বাস্থ্য সচেতনরা শরীরচর্চায় মেতে ওঠেন মাদারীপুর শহরের শকুনি লেকে। সোয়া 1 কিলোমিটারের লেকটিকে ঘিরে রয়েছে ওয়াকওয়ে। হাঁটাচলা করেন নারী পুরুষ সবাই। শারীরিক চর্চা, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, শরীর সুস্থ রাখার জন্য যা করার প্রয়োজন তা আমাদের পক্ষ থেকে করা হয়। আমাদের এখানে বয়সের কোনো তারতম্য নাই, সব বয়সের লোক এখানে আসে। বিকেল হলেই পরিবার পরিজন নিয়ে বিনোদনের পাশাপাশি অবসর সময় কাটাতে এখানে ছুটে আসেন অনেকেই। ওয়াচ টাওয়ারে ওঠা বঙ্গবন্ধু মুরাল, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার মঞ্চ, শান্তিঘাটলা, পানাহারে ঘুরে বেড়ান বিনোদন পিপাসুরা। এখানে আসছি বেড়াইতে, আমার বোনকে নিয়ে আসছি। এখানে যে প্রাকৃতিক বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনোমুগ্ধ করে তোলে, যার কারণে আমরা সবসময় এখানে আসি। লেকটির রাতের দৃশ্য চোখ জুড়ানো। প্রকৃতির সৌন্দর্য উপভোগে মধ্যরাত পর্যন্ত থাকেন অনেকেই। ছুটির দিনে দর্শনার্থীর আনাগোনা বেড়ে যায় কয়েক গুণ। আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের মধ্যে যদি একটু বাইরে যেতে চাই তখন দেখা যায় যে মাদারীপুর লেকের পাড়টা একটু সুন্দর। ছুটির দিনে সবার সাথে আসতে, ফ্যামিলির সাথে আসতে অনেক ভালো লাগে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, শকুনি লেককে ঘিরে ওয়াটার ড্যান্স সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চারদিকে যে আরো ল্যান্ডস্কেপিং করে বিভিন্ন করে স্থাপনা করে গাছপালা, ফুলের চারা বা বিভিন্ন জিনিস দিয়ে এটা আমরা সাজাবো চারদিকে, যেন দর্শকরা বা পর্যটকরা এখানে আসতে পারে। 1884 সালে শকুনি লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয়। অবহেলায় দীর্ঘদিন পড়ে থাকার পর 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে 28 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধন করা হয় শকুনি লেকের।
সময় সংবাদ, মাদারীপুর। নির্মাণের ২৪ বছর পর উদ্বোধন করা হলো রাঙামাটি সরকারি কলেজের ৫৬ সজ্জার ছাত্রী হোস্টেল। একই সঙ্গে আরও ২টি স্থাপনারও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গতকাল সকালে কলেজটির মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মঈনুদ্দিন। দুর্গম এলাকার ছাত্রীদের আবাসন নিশ্চিত করতে ৪,৪৭ লাখ টাকা ব্যয়ে ১৩২ সজ্জার আরও একটি হোস্টেল নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। পরে ৫,৮ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম এক্সামিনেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দেশের বাইরের খবর, আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীরা শিগগিরই কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী রুখতে দীর্ঘ প্রায় ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিমান চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে করে দীর্ঘদিন ধরে দেশে আটকে পড়া সাধারণ শ্রমিক সহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা আটকে আছেন, ইনশাআল্লাহ জানুয়ারিতে ফ্লাইট চালু হতে যাচ্ছে। সরকার বাংলাদেশ বিমানকে কুয়েতে অ্যালাউ করছে, জানুয়ারি থেকে চালু করবে। এই জন্য আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেশে যে আটকা পড়ে আছেন এবং ২০ নম্বর দাঁড়ি খাদ্য বিষয়ে যারা আটকা পড়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেই আমাদের কুয়েতে এসে ফিরতে পারবে। এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীদেরকেও আগামী ২৪শে ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এক্ষেত্রে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনের পরিবর্তে ৭ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কুয়েতে প্রায় ৩.৫ লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় ১৪,০০০ প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা ইউরোপ। ভাইরাসটির সর্বোচ্চ সংক্রমণের মধ্যেও থেমে নেই বড়দিন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি। লকডাউন এবং কঠোর বিধিনিষেধের মধ্যেই বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন ও শেষ মুহূর্তের কেনাকাটা। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল বিশ্ব, তখন বড়দিন সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কোতে চালু হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি মার্কেট। বড়দিন ও নিউ ইয়ারের আগে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে নানা আকৃতির ক্রিসমাস ট্রি এনে সাজানো হয় এই বাজারে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি নানা রং ও বাহারি সাজে সজ্জিত এসব ক্রিসমাস ট্রি দেখতে ভিড় করেন বিদেশিরাও। আমার ছেলের জন্মের পর থেকেই আমরা এখান থেকে ক্রিসমাস ট্রি কিনে থাকি। ওর বয়স এখন ২৫। এই ২৫ বছর ধরেই আমরা এখানে আসি ক্রিসমাস ট্রি কিনতে। ইতালিতেও বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে করোনা সংক্রমণ ঠেকাতে ২৪শে ডিসেম্বর থেকে ৪ দিনের লকডাউন ঘোষণা করায় অনেকটা তড়িঘড়ি করেই কেনাকাটা সারতে ব্যস্ত সাধারণ মানুষ। রাজধানী রোমের শপিং মলগুলোতে তাই মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। কেনাকাটায় অনেকেই সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে সংক্রমণের আশঙ্কাও। তবে কিছুটা ভিন্ন চিত্র ইউরোপের আরেক দেশ জার্মানিতে। করোনার সতর্কতায় দেশটিতে কঠোর বিধিনিষেধ থাকায় বড়দিন ঘনিয়ে এলেও বন্ধ অধিকাংশ শপিং মল। দোকানপাট খোলা রাখার ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। ফলে বাধ্য হয়ে অনেকেই বড়দিনের কেনাকাটা সেরে দিচ্ছেন অনলাইনে। মলে গিয়ে ক্রিসমাস শপিংটা সত্যি খুব বেশি মিস করছি। করোনার কারণে এবার আলোকসজ্জাও হয়নি খুব একটা। সত্যি বলতে কোনো আয়োজনই নেই এখানে। এছাড়াও করোনার ঝুঁকির মধ্যেই প্রতিবেশী দেশ ভারতেও চলছে বড়দিনের শেষ মুহূর্তের কেনাকাটা। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা এবং কেরালার বিভিন্ন শহরের শপিং মলগুলোতে তাই ক্রিসমাস ট্রি এবং ঘর সাজানোর নানা উপকরণ কিনতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা।
অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হাড় কাঁপানো শীতের কবলে গোটা দেশ, বিপর্যস্ত উত্তরের জনপদ, ঠান্ডাজনিত রোগের সঙ্গে ভয় বাড়াচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে পদ্মা সেতু প্রকল্পে 2টি স্বাস্থ্যকেন্দ্র, 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোভিড পরীক্ষা ছাড়া বিদেশিদের যোগদান নয়। আবারও কঠিন লকডাউনে ব্রিটেনের বিভিন্ন শহর, নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে ইউরোপের একের পর এক দেশের যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা। ডেমু ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে 90 দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ, 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।